এখন আমরা আসি কিছু ডিসিপ্লিনসে। এখন প্রথম কথা হচ্ছে এগুলো কিন্তু ফেজেস। ফেজেস মানে কোন ডিউরেশনে কোন কোন ঘটনা ঘটেছে বা কোন সময়ে কোন কোন ঘটনা ঘটা উচিত এরকম। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ডিসিপ্লিনসে। এইউপি আমরা যদি অ্যাজাইল ইউনিফাইড প্রসেস এই মডেল এই মেথডোলজি ইউজ করে আমরা কোনো কিছু ডেভেলপ করি, প্রথমে আমাদেরকে কি করতে হয়, মডেলটা তৈরি করতে হয়। যেমন এখানে কথা মডেলের কথা বলেছে, এই যে ডিজাইন অ্যান্ড প্রুভ দ্য সলিউশন আর্কিটেকচার, এখানে ওরা একটা মডেল মডেল রিলেটেড কাজ ওরা করে। তারপর কি, ইমপ্লিমেন্টেশন করে, একটা মডেল রেডি করে আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাই, সেটাকে টেস্টিং করি এবং ডিপ্লয় করি। এইটাই এই কথাটা একটু আগে আমরা দেখে আসলাম না, এই জিনিসগুলোই দেখে আসলাম না, যে একটা আর্কিটেকচার অথবা মডেল তৈরি করা হয় রিকোয়ারমেন্টের উপর বেস করে। তারপর সেটাকে আমরা ইমপ্লিমেন্টেশনে ফেলে দেই, কোড করি, তারপরে টেস্ট করি এবং লাস্টলি এটাকে ইউজারের কাছে ছেড়ে দিই, রাইট? এই চারটা জিনিসই তো দেখেছি। জি কিন্তু স্যার। কিন্তু এই অ্যাজাইল ইউনিফাইড প্রসেসিং এ এছাড়াও আরো তিনটা পার্ট আছে, তিনটা ডিসিপ্লিন আছে, এগুলোকে বলা হয় ডিসিপ্লিন। আচ্ছা, ডিসিপ্লিন মানে কি বলতো? তোমরা ডিসিপ্লিন বলতে কি বুঝো, বা কেনই বা এখানে ডিসিপ্লিন বলছে? মানে একটা নিয়ম অনুযায়ী চলতে হবে, যাতে ভালোভাবে একটা কোনো হচ্ছে ফিডব্যাক পাওয়া যায় বা হ্যাঁ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কিছু জিনিসপত্র ফলো করতে হবে। ঠিক আছে, কিছু জিনিসপত্র ফলো করতে হবে। আচ্ছা, তো আমরা এখন দেখি তাহলে এই চারটা ছাড়া আর কি কি জিনিসপত্র ফলো করতে হবে। তো ওরা বলছে যে কনফিগারেশন ম্যানেজমেন্ট। এখন কনফিগারেশন ম্যানেজমেন্ট মানে কি, এই ফেজে যেটা করা হয়, ম্যানেজ অ্যাক্সেস টু প্রজেক্ট আর্টিফ্যাক্টস অর ভার্সন। এখন প্রজেক্ট আর্টিফ্যাক্টস মানে কি? প্রজেক্ট আর্টিফ্যাক্টস মানে হচ্ছে যে সকল ডায়াগ্রাম থাকে প্রজেক্টে, ঠিক আছে, ডায়াগ্রাম অথবা সোর্স কোড, যেগুলো ডেভেলপমেন্ট টিমের মধ্যে শেয়ার করা হয়েছে। ঠিক আছে, কি 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 কথা বললাম, যে সকল ডায়াগ্রাম এবং সোর্স কোড, এগুলা কি করা হয়েছে, টিমের মধ্যে শেয়ার করা হয়েছে। এখন হয়তো সোর্স কোড না হয়তো আমরা বুঝতে পারছি, আচ্ছা কোড শেয়ার করেছে টিমের মধ্যে, কিন্তু ডায়াগ্রাম কি জিনিস, ডায়াগ্রাম কোথেকে আসলো? এনি আইডিয়া? ডায়াগ্রাম আসলে এটা কি ডেমোটা যেটা বানানো হয়েছিল, যে আমি এভাবে এইটাই। করে বানাবো স্ট্রাকচার যেটা? আচ্ছা, এইটাই তোমরা ফাইন্ড আউট করবা। এটা তোমাদের একটা বাড়ির কাজ থাকলো, যে এইখানে যে ডায়াগ্রামের কথা বলা হচ্ছে, এটা কি ওই মডেলটা নাকি, এই যে যেটা আমরা, ধরো আমরা যে ডায়াগ্রামটা বানিয়ে দেখাবো, বা এটা কি এই যে এটা নাকি, এই যে এখানে যেটা ছিল আর্কিটেকচার ডিজাইন এন্ড প্রুভ দ্য সলিউশন আর্কিটেকচার, এটা কি এই আর্কিটেকচার, নাকি একটা সফটওয়্যারে যে ইউজ কেস থাকে, তারপরে আর কি কি থাকে, ক্লাস ডায়াগ্রাম থাকে, ওই ডায়াগ্রামের কথা বলা হচ্ছে? আমার প্রশ্ন কি বুঝতে পেরেছো? জি স্যার। তো এটা হচ্ছে, এটা তোমরা ফাইন্ড আউট করবা, যে তুমি যেটা বললে এই ডায়াগ্রাম মানে কি ওই যে আর্কিটেকচারটা নাকি, তুমি কি আর্কিটেকচারের কথা বলেছো, রাইট? স্যার আর্কিটেকচার যেটা বানানোর টাইমে যে আমি মডেলটা বানানো হয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সো এইটা তোমরা ফাইন্ড আউট করবা যে এই মডেলটা বলতে কি ওরা আর্কিটেকচার বুঝিয়েছে, এই ডায়াগ্রাম বলতে কি আর্কিটেকচার বুঝায়, নাকি এই ডায়াগ্রাম বলতে ইউজ কেস ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রাম, এগুলোর কথা বলে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, এখন দিস ইনক্লুডস নট অনলি ট্র্যাকিং আর্টিফ্যাক্ট ভার্সনস, আমরা কিন্তু কনফিগারেশন ম্যানেজ করছি। দিস ইনক্লুড নট অনলি ট্র্যাকিং আর্টিফ্যাক্ট ভার্সনস ওভার টাইম, বাট অলসো কন্ট্রোলিং অ্যান্ড ম্যানেজিং চেঞ্জেস টু দ্যাম। এখন খেয়াল করো, আমরা যদি এখানে কোডের ভার্সনটাকে ট্র্যাক করি, যে আচ্ছা এইবার 1 নাম্বার ভার্সন গেছে, পরের বার 2 নাম্বার ভার্সন গেছে, আমরা যদি ডায়াগ্রাম গুলো ট্র্যাক করি, তাতে আমাদের লাভটা কি হবে? এখানে যেটা বলছে যে দিস ইনক্লুডস নট অনলি ট্র্যাকিং আর্টিফ্যাক্ট ভার্সন, আর্টিফ্যাক্টস অর ভার্সন বলতে কিন্তু ডায়াগ্রাম অথবা সোর্স কোডের কথাই তারা বুঝিয়েছে, যে যেটা শেয়ার করা হয় টিমের মধ্যে। এখন এই যে ভার্সনে কাজ হচ্ছে, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 ধরে নিলাম, তো এটা ট্র্যাক করে লাভটা কি হবে? এবং ওরা বলছে যে এটা ট্র্যাক করে আপনি একটা জিনিস করতে পারবেন কি, ম্যানেজিং চেঞ্জেস টু দেম, তাদের মধ্যে চেঞ্জ কেমন আসলো, ঠিক আছে, এটা আপনি বুঝতে পারবেন। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই চেঞ্জটা মানে কিভাবে বোঝা যায়? আমি ভার্সন ট্র্যাক করলে কি চেঞ্জ বুঝতে পারবো, যে আগের ভার্সনের সাথে পরের ভার্সনে কি চেঞ্জ হয়েছে? এনি আইডিয়া? এটা মেবি স্যার বোঝা যাবে। কিভাবে? কোডটা যদি দেখা হয় তাহলে কোডের মধ্যে যে চেঞ্জনেস গুলো আছে আর যেগুলো মানে প্রয়োজন চেঞ্জ করা, তো হুম সেক্ষেত্রে যদি আমরা করি। হুম হুম, ওকে। আচ্ছা, ওইটাই ওইটাই ওরা দেখবে, যে হ্যাঁ আচ্ছা আগের ভার্সনের কোডের কি অবস্থা। ঠিক আছে, যে এরা, আমরা তো ট্র্যাক রাখছি, কন্ট্রোল করছি, তো আমরা দেখবো যে কোথায় চেঞ্জটা হচ্ছে, এবং চেঞ্জ যেগুলো হচ্ছে, এই চেঞ্জ গুলো দেখে আমরা বলবো যে আচ্ছা ইমপ্রুভমেন্ট কেমন হচ্ছে। ঠিক আছে, ওরা একটা কথা বলেছে, ওরা বলেছে বিকজ ওয়াচিং আউট চেঞ্জেস, আবার আমি বলি, ওরা বলেছে বিকজ, এখানে লেখা নাই বিকজ ওয়াচিং আউট চেঞ্জেস
the team understands what needs to be done or what can be improved. আবারও বলি watching these changes, the team understands what needs to be done and what can be improved. তার মানে ওরা বলতে চাচ্ছে এই যে ভার্সন, এই যে চেঞ্জ, এগুলো দেখে টিম বুঝতে পারে যে কি কি ইমপ্রুভ করা লাগবে এবং কি কি আরো ইমপ্রুভ করা, আরো কি কি চেঞ্জ লাগবে, হোয়াট নিডস টু বি ডান, কি কি দরকার এবং কি কি ইমপ্রুভ করা দরকার। ঠিক আছে, হোয়াট ক্যান বি ইমপ্রুভ, কোনটা ইমপ্রুভ করা দরকার এবং কোনটা আসলেই দরকার, মানে কোনটা নাই এটা করতে হবে আর কোনটা আছে বাট ইমপ্রুভ করতে হবে, এই জিনিসটা বোঝা যায়। আসলে কি সত্য কথা? জি স্যার, পার্ট বাই পার্ট যদি জিনিসগুলা হচ্ছে দেখা হয়, আর এরপরে যদি মানে আগের যে ভার্সনটা সেটার সাথে যদি আমরা হচ্ছে এটাকে হচ্ছে মানে দেখি যে কোনো পার্থক্য আছে কিনা, তাহলে কিন্তু স্যার এটা ফাইন্ড আউট করা যাবে। এক্স্যাক্টলি যে আমি দেখলাম যে একটা জিনিস আমি ভার্সন 1 এ করেছি, ভার্সন 2 তেও একই রকমের মতোই অনেকটা আছে, রাইট? তখন আমি জিনিসটা আমার মাথায় আসবে না যে হ্যাঁ আমার এখানে ভার্সন 2 তে মনে হয় এই ইস্যুটাকে আরো ভালো করে হ্যান্ডেল করা উচিত। ইজ ইট অর নট? জি স্যার। রাইট রাইট সো এইভাবে করে আমরা কিন্তু আমরা ডিফারেন্সটা দেখতে পারি। আমরা যেহেতু এটা ট্র্যাক করছি এবং কন্ট্রোল করছি, আমরা কিন্তু ভার্সনের মধ্যে প্রত্যেকটা জিনিসের ডিফারেন্স দেখতে পারি যে আগে কি ছিল এখন কতটুকু অবস্থায় আছে। ঠিক আছে, আগে আগে এত আগে পলিশড অবস্থায় ছিল না, আমরা আস্তে আস্তে ভার্সন বাড়িয়ে বাড়িয়ে পলিশ করছি এবং তাতে আমরা বুঝতেও পারি যে কোন জিনিসগুলো দরকার। যত সামনে আগাবো আমরা কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ আমাদের নিডটা কোথায়, ইমপ্রুভ হয়েছে অনেক কিছু কিন্তু আরো কি কি জিনিস লাগবে। এই কাজটা করা হয় কনফিগারেশন ম্যানেজমেন্ট, এই জন্য এটার নাম দিয়েছে। আপনারা বসে বসে কনফিগারেশন ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে, দেখবেন কি আছে কি নাই বা কি ইমপ্রুভ করা যায়। ওকে, এরপর আসলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখন শুধু কনফিগারেশন ম্যানেজ করলে তো হবে না, শুধু কোড আর ডায়াগ্রাম নিয়ে বসে থাকলে হবে? কারণ যারা কোড আর ডায়াগ্রামের সাথে কাজ করছে তারাই তো মূল হোতা, নাকি? তো এখানে যেটা করে, ডাইরেক্ট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট টেক প্লেস উইদিন দ্য প্রজেক্ট। তার মানে এখানে অ্যাক্টিভিটি গুলাকে ডাইরেকশন দেওয়া হয় যে কি কি করতে হবে। দিস ইনক্লুডস ম্যানেজিং রিস্ক। তার মানে হচ্ছে এই যে আমরা যে কাজগুলো করছি সবাই এক একটা টিমে এইটা ডেভেলপ করতেছে, তার ফলে রিস্ক আসতে পারে। অনেক রকমের রিস্ক হয়, রিস্ক যে শুধু সবাই মিলে কাজ করলে হয় তা না, প্রোডাক্টের ভেতরে মানে আমার ডেভেলপমেন্টে গিয়ে রিস্ক হতে পারে, অনেক ধরনের রিস্ক হয়। তো এই রিস্ক গুলা ম্যানেজ করা কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা পার্ট। তারপর কি, ডাইরেক্টিং পিপল, অ্যাসাইনিং টাস্ক, কাদেরকে টাস্ক অ্যাসাইন করব, টাস্ক অ্যাসাইন করার পর প্রোগ্রেসটাকে ট্র্যাক করব, এই জিনিসগুলাই কি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট না? একটা প্রজেক্ট ম্যানেজার কি করে, তার দায়িত্বে যারা যারা থাকে তারা কি ঠিক মতো কাজ পেয়েছে কিনা, তাদের কাজের প্রোগ্রেস কতটুকু, এখানে কোনো রিস্ক আসছে কিনা, এই জন্যই তো আমরা আরেক একজনকে প্রজেক্ট ম্যানেজার হিসেবে রাখি, নাকি? নাহলে তো ওটা দরকারই ছিল, রাইট? ইয়েস স্যার। ওকে, এক্স্যাক্টলি। এবং সে কি করে, অ্যান্ড কোঅর্ডিনেটিং উইথ পিপল অ্যান্ড সিস্টেমস আউটসাইড দ্য স্কোপ অফ দ্য প্রজেক্ট। এবং সে মানে যে সকল পিপল এবং যে সকল সিস্টেম আমার প্রজেক্টের বাহিরে তাদের সাথেও কিন্তু সে কি করে, কোঅর্ডিনেট করে। যে হ্যাঁ কোঅর্ডিনেট করে, সে সবার সাথে কথা বলে সে কি কি দেখে, দ্যাট ইজ that sure of the project to be sure that it is delivered on time and within budget। তার মানে সে সবাইকে ম্যানেজ করে এবং সবার সাথে কথাবার্তা বলে এই কারণে যাতে করে আমি টাইমলি সবকিছু দিতে পারি। ঠিক আছে, ধরো আমি আমার কাস্টমার আমাকে 30 দিনের টাইম দিল, এখন আমি যদি কাস্টমারকে প্রতি এক সপ্তাহ পর পর একটু খবর নেই যে আচ্ছা আপনার প্রজেক্টের এই অবস্থায় আছে, আপনার প্রজেক্টটা আমরা করছি, এই রিকোয়ারমেন্ট ছিল আমরা দিচ্ছি, তাহলে বেটার নাকি একদম লাস্টে আমি চিন্তা করে রাখলাম একদম লাস্টে গিয়ে তাকে কল দিব একটা, এটা বেটার? কোনটা বেটার? না স্যার, কন্টাক্ট রাখতে হবে তো। এক্স্যাক্টলি, কারণ কমিউনিকেশন যদি আরো কোনো রিকোয়ারমেন্টস থাকে তাহলে সেগুলোও অ্যাড করা যাবে। এক্স্যাক্টলি তাহলে সেগুলোও অ্যাড করতে হবে। তো এই জন্য আমাকে প্রোডাক্টটা যাতে আমি অন টাইমে ডেলিভারি দিতে পারি, ইউজারের রিকোয়ারমেন্ট গুলোকে অ্যাকসেপ্ট করে, সেই জন্য আমার একটা কমিউনিকেশনের দরকার আছে, কোঅর্ডিনেশনের দরকার আছে। আবার আমাকে দেখতে হবে বাজেটও যাতে ঠিকঠাক থাকে। ঠিক আছে, এমন না যে একজনকে টাস্ক অ্যাসাইন করা হয়েছে, সে বলল যে আমার এই কাজটা করতে আমি এতদিন নিব। ঠিক আছে, একজনকে ধরো একটা ডেভেলপারকে 10 দিনের টাস্ক অ্যাসাইন করা হয়েছে, সে বলল যে আমি এখন 15 দিনের, এটা আমার 10 দিনে সম্ভব না, আমি 15 দিনে এই কাজটা করতে হবে। এখন এই কাজের বাজেটই হচ্ছে 10 দিনের। এখন ডেভেলপার যদি 15 দিনে কাজটা নিয়ে যায়, তাকে 5 দিনের এক্সট্রা স্যালারি দিতে হচ্ছে না, নাকি? এখন তোমরা হয়তো বলতে পারো যে কোম্পানি এরকম করে কেন, 5 দিনের এক্সট্রা স্যালারি দিলে অসুবিধা কোথায়, বলতে পারো না?
জি দিল। স্যার। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে একটা ডেভেলপার তো না, রাইট? কোম্পানির তো অনেক সেক্টর, এখন সব সেক্টরে যদি এরকম 5 দিন 5 দিন এক্সট্রা লেগে যায়, তাহলে কোম্পানির লাল বাতি জ্বলতে কি খুব বেশি দিন লাগবে? না স্যার। ওকে, তো এই কারণেই হচ্ছে ব্যাপার স্যাপার একটু প্রবলেম। আচ্ছা, এরপরে আসলো হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা কি? এনভায়রনমেন্ট হচ্ছে সাপোর্ট দ্য রেস্ট অফ দ্য এফোর্ট বাই এনশিওরিং দ্যাট দ্য প্রপার প্রসেস গাইডেন্স টুলস। এইখানে মোটামুটি যেটা দেখা হয় যে আমার যে প্রসেসটা আছে সেটা প্রপার প্রসেসে হচ্ছে কিনা। ঠিক আছে, যেমন আমি এদেরকে অ্যাসাইন ট্যাসাইন করেছি, টাস্ক অ্যাসাইন করেছি, ভালো কথা, ভার্সন ট্র্যাকিং করছি, সেটাও ভালো কথা, কিন্তু প্রসেসটা ঠিক আছে কিনা, একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন বজায় আছে কিনা। যেমন ধরো অনেক মানে এরকম হয় না যে তোমরা কি বলো যে একটা একটা কোনো কিছু যদি তোমরা দেখো, বলো না এটা কি স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড মানে কি, তোমরা কি এক্সপেক্ট করো বলো তো? তোমরা বলো না এটা কি স্ট্যান্ডার্ড, তো তার মানে কি তোমরা কি এক্সপেক্ট করো? আমি ধর একটা একটা কোয়ালিটিটা ফার্স্ট, যে কোয়ালিটিটা কিরকম মানে টিকসই হবে কিনা, এরপরে এক্স্যাক্টলি। এটা হচ্ছে আমাদের যে ডিমান্ডটা সেটা হচ্ছে ফুলফিল করবে কিনা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং এটা একটা ভালো, যে তুমি যেটা বললা কোয়ালিটি বা মানদণ্ড, ওইটুকু বজায় রাখছে কিনা। তো এই জিনিসটা স্ট্যান্ডার্ডস এন্ড গাইডলাইন্স ফলো করে কাজ হচ্ছে কিনা, এটা কিন্তু এনভায়রনমেন্টের কাজ। এগেন প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ না, কিন্তু এটা হচ্ছে এনভায়রনমেন্টের কাজ। স্ট্যান্ডার্ডস এন্ড গাইডলাইন্স ঠিক আছে কিনা, প্রপার প্রপার প্রসেস, প্রপার গাইডেন্স, পুরো প্রজেক্টের এনভায়রনমেন্ট এর সাথে এটা রিলেটেড। ঠিক আছে, যেমন এটার একটা এক্সাম্পল বলি। ফর এক্সাম্পল ধরো টুলস, হার্ডওয়্যার, সফটওয়্যার। এখন আমি দেখলাম যে আমার এখানে স্ট্যান্ডার্ড, যেমন আমি চিন্তা করলাম আমার একটা বড় সফটওয়্যার কোম্পানি আমাকে সফটওয়্যার ডেভেলপ করতে দিয়েছে, কিন্তু আমি দেখলাম যে তাদের জন্য মাইস্কুয়েল ডেটাবেসটা খুব একটা কার্যকরী না। ঠিক আছে, এটা মে নট বি অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কিন্তু এই জায়গায় যদি আমি মঙ্গোডিবি সার্ভার ইউজ করি, এগেন মঙ্গোডিবি সার্ভার, তাহলে খুব সম্ভবত আমি একটা বেটার পারফরমেন্স পাবো। ঠিক আছে, তার মানে কি আমার এনভায়রনমেন্ট আমাকে চিন্তা করতে হচ্ছে যে আমি একটা সফটওয়্যারকে ডেভেলপ করছি, তার জন্য আমার টুলস কি কি দরকার আছে। ঠিক আছে, টুলস, এবং এটা কি স্ট্যান্ডার্ড কিনা। আমার স্ট্যান্ডার্ড ডেটাবেস হবে আমি যদি কি ইউজ করি, মঙ্গোডিবি ইউজ করি। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। ওকে, এইগুলো হচ্ছে মানে ডিসিপ্লিন, এগুলো হচ্ছে এনভায়রনমেন্ট। ঠিক আছে, যদিও এই কথাটা একটু বেগ মনে হয় মাঝে মাঝে, যে এনভায়রনমেন্ট বলতে তো আমরা পরিবেশ বুঝি, কিন্তু এর ভেতরে এইসব ডেটাবেস টেটাবেস কিভাবে চলে আসলো? এরকম কোনো কোয়েশ্চেন কি তোমাদের মাথায় আসে যে আমরা এনভায়রনমেন্টের মধ্যে কেন এখানে এরকম হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে আসছি? এরকম কোয়েশ্চেন কি আসে? না স্যার, এনভায়রনমেন্টের মধ্যে তো এটা আসার, এনভায়রনমেন্টটা কি, এগুলো আছে বলে তো এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে না, আমাদের এগুলো অনুপস্থিত এনভায়রনমেন্টটা ক্রিয়েট হতো না। আচ্ছা, এনভায়রনমেন্ট বলতে তোমরা কি বুঝো অ্যাকচুয়ালি? এখানে এনভায়রনমেন্ট বলতে কি বুঝায়? এখানে এনভায়রনমেন্টটা হচ্ছে মানে যারা নাকি এটা ইউজ করবে, ইউজার যারা, তাদের হুম, হচ্ছে জন্য যাতে এটা পারফেক্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এনভায়রনমেন্টটাকে বেশি মানে ইউজারটাকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি ওকে এরকম। ওকে। আচ্ছা, বাকিরা বাকিরা কেউ কিছু বলবে? ওর সাথে স্যার এগ্রি এখানে করছো? স্যার এনভায়রনমেন্টটা বলতে সেটা সফটওয়্যার বিল্ডিং এর সময় সামগ্রিক যে অবস্থা, সামগ্রিক যে এনভায়রনমেন্ট, লাইক তার যে তার আলাদা করেসপন্ডিং যে জিনিসপত্রগুলো, যেমন তার ডাটাবেস একটা দরকার হয়, তারপর বিভিন্ন হুম, জিনিসপত্র, এগুলোকে সামগ্রিকভাবে আমরা স্যার এনভায়রনমেন্ট বলছি। এক্স্যাক্টলি। আমরা বলি না যে এনভায়রনমেন্ট কি থাকার উপযোগী, এই এনভায়রনমেন্ট কি ভালো, আমরা বলি না এনভায়রনমেন্ট কি ভালো। তার মানে কি, যে আমি সফটওয়্যারের জন্য এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করব যেটা সফটওয়্যারের বেস্ট আউটপুটটা দিতে সহায়তা করবে, নাকি? ইয়েস স্যার। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার।